যুদ্ধের এই পর্যায়ে বিশেষত আমেরিকা এবং ইসরায়েল এবং ইরানের যুদ্ধের এই পর্যায়ে যে বিষয়টি দেখা যাচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় এই প্রথম মার্কিন বিমানবাহী কোনো রণতরী আক্রমণের শিকার হলো। এই ধরনের একটি ঘটনা ঘটেছে। ইরানের বিপ্লবী গার্ড বলছে যে তারা মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে অন্তত পক্ষে 2টি মিসাইল নিক্ষেপ করতে সক্ষম হয়েছে এবং এতে মার্কিন বিমানবাহী রণতরী ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে সেন্টকম বলেছে যে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের সামনাসামনি খুব কাছাকাছি যখন ইরানি যুদ্ধজাহাজ চলে আসে তখন তা ভূপাতিত করার জন্য ইরানি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে 2টো হেলফায়ার নামক মিসাইল নিক্ষেপ করা হয় ইরানি যুদ্ধজাহাজে। এতে করে ইরানি যুদ্ধজাহাজ ধ্বংসপ্রাপ্ত হয় এবং আব্রাহাম লিঙ্কন নিরাপদে সরে যেতে পারে। এই ধরনের একটি বক্তব্য মার্কিন সেন্ট্রাল কমান্ড থেকে দেয়া হয়েছে। এখানে আরও একটি বিষয় এই সময় ঘটেছে, সেটা হচ্ছে যে মার্কিন যুদ্ধ বিমানগুলোকে পরিচালনা করার জন্য যে ফুয়েলিং ট্যাঙ্কার বিমানগুলো ইরাকের আকাশে উড্ডয়ন করছিল একটি ফুয়েলিং ট্যাঙ্কার, সেই আকাশে উড্ডয়নকারী একটা বিমান ভূপাতিত হয়েছে এবং সেখানে থাকা ক্রুদের মধ্যে এ পর্যন্ত আমরা যেটা জেনেছি প্রায় সবাই নিহত হয়েছেন। এবং এই বিমানটি ইরাকের আইআরজিসি বলছে যে তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে এই ধরনের বিধ্বস্ততার শিকার হয়েছে। অন্যদিকে আমেরিকা বলছেন সেটা যান্ত্রিক ত্রুটি। বিশ্লেষকদের ধারণা মতে যে ইরানের কাছে যে S-300 রেঞ্জের যে সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স রয়েছে, যে আইআরজিসি দাবি করছে যে এই মিসাইল দিয়ে যে MQ-19 যে সেলফ ডিস্ট্রাকটিভ যে ড্রোনগুলোকে ধ্বংস করা যায়, ঠিক এই সারফেস টু এয়ার মিসাইল দিয়ে এই ধরনের রিফুয়েলিং ট্যাঙ্কার ধ্বংস করা যায়। আবার আরেকটি রিফুয়েলিং ট্যাঙ্কার ধারণকারী বিমান যেটা হচ্ছে ইসরায়েলের কাছাকাছি ছিল, ইরাক সীমান্ত থেকে পার ইসরায়েলের কাছাকাছি ছিল, সেই বিমানটি আবার মার্কিনীদের ভাষ্যমতে সেটি হচ্ছে আক্রমণের শিকার হওয়ার পরও নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে ইসরায়েলের মাটিতে। তাহলে এই যে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় যে আমেরিকার সবচেয়ে স্ট্র্যাটেজিক যে অ্যাসেটগুলো যে কোনো যুদ্ধের ক্ষেত্রে, সেটি হচ্ছে আমেরিকার B-2 বোম্বার বিমান, সেটা হচ্ছে আমেরিকার রিফুয়েলিং ট্যাঙ্কার, সেটা হচ্ছে আমেরিকার যুদ্ধজাহাজ বিশেষ করে রণতরী যেগুলো হচ্ছে বিমানবাহী রণতরী F-16 F-35 এর মতো শক্তিশালী বিমানগুলো বহন করে, সেগুলো আক্রমণের শিকার হচ্ছে। এতে আসলে কি বোঝা যায়? এতে সহজেই বোঝা যাচ্ছে যে আসলে মার্কিনরা যে এতদিন যাবৎ মার্কিন প্রেসিডেন্ট দাবি করতো যে তাদের ইরানিদের এয়ার ডিফেন্স সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে, ইরানের যুদ্ধজাহাজ এবং নৌবাহিনীকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে, পাশাপাশি ইরানের বিমান বাহিনীকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে আমেরিকান যোদ্ধারা বা আমেরিকান সেনাবাহিনী বা বিমান বাহিনী। এটা কিন্তু বাস্তব নয়। আর একটা বিষয় আমরা খেয়াল রাখতে হবে, এই আক্রমণটা আসলে কখন হলো? এই আক্রমণটা তখনই হলো যখন ইরানের মোস্তফা খামেনি নতুন করে ক্ষমতায় আসলো এবং ক্ষমতায় আসার পর সে বলল যে আক্রমণের তীব্রতা আরও বাড়ানো হবে এবং আরও বলল যে যুদ্ধের নতুন নতুন ফ্রন্ট খোলা হবে এবং এমন জায়গা থেকে আক্রমণ করা হবে, শত্রুদের এমন দুর্বল জায়গা যেটা শত্রুরা কখনো কল্পনা করেনি। যদিও এই আক্রমণ পরবর্তী সময়ে গত রাতে তেহরানে, লাবিজানে, মিনিবিয়ায়, তেহরানের দক্ষিণ পশ্চিমে, উত্তর দক্ষিণে ইরানের মোনাজ্জেম শহরে, মারাকাজ শহরে এবং আরও বিভিন্ন শহরে ইসরায়েলের আক্রমণ ব্যাপক থেকে ব্যাপকতর হয়েছে। ইরানও পাল্টা আক্রমণ করেছে, কিন্তু আসলে ইরান পাল্টা আক্রমণ শুরু করেছে ভোর রাতে, কিন্তু গভীর রাতে যে আক্রমণটা করেছে সেটা কিন্তু আসলে একটা খুবই ভয়াবহ আক্রমণ ছিল। আমরা এখানে বলবো না যে ইরান খালি এই ধরনের স্ট্র্যাটেজিক অ্যাসেট বা স্ট্র্যাটেজিক যে ওয়েপন সেগুলোকে ধ্বংস করে খুবই সুবিধাজনক পর্যায়ে আছে। আরেকটি বিষয়, ইসরায়েল যখন এখন দেখছে যে লেবানন থেকে হামলা করছে, ইসরায়েলের মাননীয় প্রধানমন্ত্রী তারা যাকে বলে বেনিয়ামিন নেতানিয়াহু, সেই নেতানিয়াহু আবার ঘোষণা দিয়েছে লেবাননের সাথে যে সামুদ্রিক চুক্তি রয়েছে তারা এখন তা অস্বীকৃতি জানাচ্ছে, তারা এখন তা থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। অন্যদিকে সে শুধু সেটাই চাচ্ছে না এবং তিনি তার সংবাদ সম্মেলনে তিনি জানাচ্ছেন যে
তিনি এখন শুধুমাত্র আঞ্চলিক শক্তি হতে চাচ্ছেন এবং আঞ্চলিক শক্তি হওয়ার পর তিনি বৈশ্বিক শক্তিতে রূপান্তরিত হবেন। তাহলে এই বিষয়টা আসলে কি দেখা গেল? এই যে নেতানিয়াহুর যে যুদ্ধাকাঙ্ক্ষা এবং তার মাধ্যমে তিনি যেটা প্রকাশ করতে চাচ্ছেন সেটা হচ্ছে এই যে সৌদি আরবে, এই যে কুয়েতে, এই যে বাহরাইনে, এই যে আরব আমিরাতে বিভিন্ন ধরনের যে আক্রমণগুলো হচ্ছে, এতে করে ইসরায়েল রাষ্ট্র চাচ্ছে যে তার আঞ্চলিক শক্তি যারা আছে তারা কিছুটা হলেও দুর্বল হয়ে যায়। এর মধ্যে একটা আশ্চর্যজনক সংবাদ এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে এরকম যে ইউএসএ নাকি রাশিয়ার তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছে। এবং আরও একটা মজার বিষয় হচ্ছে যে কুয়েতের বিমানবন্দর, বাহরাইনের বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় আক্রমণ চলছে। আজকে সবচেয়ে অসাধারণ যে ঘটনাটা আমাদের কাছে সবার কাছে অবাক লাগার মতো, সেটা হচ্ছে পেন্টাগন আজকে স্বীকার করেছে যে তারা ইরানের হরমুজ প্রণালীকে এইভাবে বন্ধ করে দেওয়ার যে ক্ষমতাটা, সেটা তারা আসলে আন্ডার এস্টিমেট করেছিল। তারা আসলে বুঝতে পারে যে ইরান হরমুজ প্রণালীকে এইভাবে ধ্বংস করে দিতে পারে। দেখা যাচ্ছে যুদ্ধের এই পর্যায়ে আক্রমণ এবং প্রতি আক্রমণ চলমান রয়েছে এবং জাতিসংঘের একটা ভাষ্য অনুযায়ী যে ইরান এই যুদ্ধে অংশগ্রহণ করার ফলে ইরানের প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে পরিমাণ থার্ড, পেট্রোহেড, টমাহুক মিসাইল আমেরিকা খরচ করেছে এই কয়দিনের যুদ্ধে, এখন জাতীয় আশঙ্কা তৈরি হয়েছে এরকম যদি বহির কোনো শক্তির আকস্মিক আক্রমণের শিকার হয় আমেরিকা, তাহলে তা আসলে কিভাবে প্রতিরোধ করতে পারবে সেটি একটি আসলে প্রশ্নের বিষয়। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টার, সেখানে কিন্তু হচ্ছে আবার আক্রমণ হয়েছে। তাহলে ঘুরে ফিরে দেখা যাচ্ছে এই অঞ্চলের অর্থনৈতিক অবকাঠামোগুলো এবং হচ্ছে বিশেষ করে ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক আর্থসামাজিক পরিবর্তনের সাথে যেই অবকাঠামোগুলো জড়িত, সেগুলো কিন্তু একটি শক্তি বিভিন্নভাবে টার্গেট করছে এবং এই টার্গেট করার কারণে কিন্তু মধ্যপ্রাচ্যের অর্থনীতি কিন্তু অনেকটা হুমকির সম্মুখীন হচ্ছে। এবং এত কিছুর পরেও আমরা দেখি ইরানের এত বাস্তুচ্যুত মানুষ হওয়ার পরেও ইরানের মানুষের যে আবেগ এবং আকাঙ্ক্ষা, তারা আজকে কুচ দিবস পালন করতে রাস্তায় নেমেছে এবং সেই কুচ দিবস পালন করার জন্য ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনেক বড় বড় নেতাও কিন্তু অংশগ্রহণ করেছে। ফলে আসলে ইরানিরা যে যোদ্ধা জাতি এবং তাদের যে ৫,০০০ বছরের যে ইতিহাস আছে, ঐতিহ্য আছে এবং ওসমানীয় আমলে যাদের আসলে জয় করা যায়নি, তাদের কিন্তু একটা চারিত্রিক দৃঢ়তা দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এইভাবে চারিত্রিক দৃঢ়তা দেখাতে গিয়ে এই যে মানুষ বাস্তব হচ্ছে, তা আসলে ইরান আর কতদিন সহ্য করতে পারবে, আর আমেরিকা এই যুদ্ধের ভার কতদিন বহন করতে পারবে, তার উপরে নির্ভর করছে এই যুদ্ধ কতদিন চলবে।